অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। বড়রা কেউ নেই বলে ছাদটা এখন পুরোদমে তারা আর তাদের সমবয়সী কাজিনদেরই দখলে। কুহু নাক মুখ কুঁচকে তাচ্ছিল্যের স্বরে বলল, ছি ভাইয়া, তোমার রুচি কি এই দশা হলো যে শেষমেশ ছেলে হয়েও মেয়েদের মতো হাতে মেহেন্দি পড়বে? কথাটা শোনা মাত্রই কলরব আর চোখে বন্ধুদের দিকে তাকালো। বোঝালো সে বিরক্ত তাদের উপরে। শান্ত পরিস্থিতি সামাল দিতেই এক চিলতে হেসে বলল, আরে পিচ্ছি, মেহেন্দির গায়ে কি কোথাও লেখা আছে যে এটা শুধু মেয়েদের সত্ত্ব? আসলে আমার বন্ধুর আমাদের ভাবির সামনে প্রমাণ করতে হবে না সে তাকে কতটা ভালোবাসে, এটা তো একটা প্রমাণ। অনন্ত পাশ থেকে ফোরন কাটলো। ঠিক তাই, তোমার মতো এই লতা পাতা হাতি ঘোড়া আর হিজিবিজি সব ডিজাইন তো আর আঁকবে না। স্রেফ তোমার ভাবির নামের প্রথম অক্ষরটা লিখবে। এটা একটা রোমান্টিক ব্যাপার স্যাপার আর কি। নিজের এত শখের সুনিপুণ কারুকাজকে হাতি ঘোড়ার ডিম বলাই কুহু প্রচণ্ড খেপে গেল। রাগে ওর গা রি রি করে উঠলেও ভাইয়ের বন্ধুদের সামনে আর কথা বাড়ালো না। গটগট করে উঠে দাঁড়িয়ে কলরবের বসার জায়গা করে দিল সে। কলরব বসতেই অনন্ত ওর পাশে জাঁকিয়ে বসলো। কুহু যাওয়ার আগে বলল, ভাইয়া না হয় ভাবির নাম লিখবে, তা অনন্ত জলিল ভাই আপনার কি কোনো বর্ষা আছে? আপনি কার নাম লিখবেন শুনি? যা ভালো মনে হয় করেন গে। মিজানা, চল এখান থেকে। কুহু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গটগট করে নিজানাকে নিয়ে ছাদের অন্য প্রান্তে চলে গেল। ওর ফেলে যাওয়া তীক্ষ্ণ কথার বাণে অনন্তর মুখটা মুহূর্তেই চুপসে গেল। উপস্থিত বন্ধুদের হাসির রোলে যেন অনন্ত অস্বস্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। শান্ত হাসতে হাসতেই গড়িয়ে পড়ে কলরবের গা ঘেঁষে বসল। কৌতূহলী চোখে কুহুর যাওয়ার পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কলর, এই মেয়েটা তোর ফুফাতো বোন তাই না? কলরব অন্যমনস্কভাবে মাথা নেড়ে সায় দিল। অভিক তখন সুযোগ বুঝে টিপুনি কাটল। আরে কলরব, তুই তো আগে কোনোদিন শান্তকে বলিসনি যে তোর এমন সুন্দর একটা ফুফাতো বোন আছে। জানলে তো শান্ত তোকে অনেক আগেই দোস্ত বাদ দিয়ে শালা ডাকা শুরু করতো, তাই না শান্ত? শান্ত কৃত্রিম রাগে চোখ রাঙালেও ঠোঁটের কোণে একটা চিলতে হাসি রেখা বলল, একেবারে ভুল বলিসনি ভাই, সি ইজ পপিটি। বন্ধুর মুখে প্রশংসা শুনে কলরব থাপ্পড় বসায় শান্তর মাথায়। মুখ বাঁকিয়ে বলল, তোর কোন দিক দিয়ে ওকে সুন্দরী মনে হলো শুনি? এক নম্বর চশমিশ আর আস্ত একখানা কানা। আর খবরদার ভুলেও ওদিকে নজর দিস না। ওর মাকে জিনিস, জানলে তোকে সত্যি সত্যি কানা করে দেবে। আর তেঁতো হলেও সত্যিটা শোন, তোর মতো টেনে টুনে পাশ করা ছেলের সাথে ওর একদম জমবে না। কানা হলে কি হবে, মেয়েটা কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। শান্ত তোমার পাত্র নয়। সে বেশ ভাব নিয়েই বুক ফুলিয়ে বলল, আরে আমিও বা কম কিসের, আমার বাপ কি ভিখারি যে ওকে চাকরি করে খাওয়াতে হবে? একবার চান্স নিয়ে দেখলে ক্ষতি কি? বন্ধুর এমন আত্মবিশ্বাস দেখে কলরব এবার শয়তানি হাসলো। উত্তেজিত হয়ে বলল, আচ্ছা নে, চান্স নিয়েই দেখ, তোকে আমি পুরো সাপোর্ট করব। ওকে যদি কোনোভাবে পটাতে পারিস তবে কথা দিচ্ছি 1 মাস তোকে আব্বা বলে ডাকবো। আমি মনে প্রাণে চাই ওর মায়ের একবার মিনি হার্ট অ্যাটাক হোক। শান্ত হাত বাড়িয়ে দিল ডিল পাকা করার জন্য। আত্মবিশ্বাসের সাথে বলল, ওকে, ডিল ডান। দেখে নিস, তোকে আমি শালা করে ছাড়বই, শালা। নবনী যখন ঘরে ফিরল দেখল শান্ত হয়ে ঘুমানো দিয়া ছাড়া সেখানে আর কেউ নেই। অদ্ভুত তো, লোকটা গেল কোথায়? রান্নাঘর থেকে বের হওয়ার পর কয়েকজন আত্মীয় ঘিরে ধরেছিল নবনীকে। তাদের সঙ্গ দিয়ে আর একসাথে ছাদের খাওয়া সেরে ঘরে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। একরাশ অনিশ্চয়তা আর ক্লান্তি নিয়ে নবনী খাটের কোণে বসলো। মাথাটা যন্ত্রণায় ভনভন করছে। বিয়ে বাড়ি বলে কথা, রাত গড়িয়ে গেলেও বাড়ির প্রতিটি কোণ এখনো মানুষের কলহলেই মুখরিত। নবনীর খুব ইচ্ছে ছিল দিয়াকে ঘুম পাড়িয়ে সে নিজে একটু মেহেন্দি পরবে, কিন্তু ততক্ষণে মেহেন্দি আর্টিস্টরা বিদায় নিয়েছে। হাজার হোক, সে তো একটা মেয়ে, তারও তো কিছু শখ আহ্লাদ আছে। দীপু ঠিকই ধরেছে, মেহেদি নবনীর অন্যতম ভালো লাগার জিনিস। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনেই ভাবলো, এখন আর আফসোস করে কি হবে। ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকলো দিব্য। নবনী কেন যেন ওর চোখের দিকে তাকাতেই পারছে না। এক অদ্ভুত জড়তা তাকে গ্রাস করছে। ইস, মানুষটার সাথে ওভাবে ঝগড়া না করলেই হতো। রাগের মাথায় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। এদিকে দিব্যের মনের ভেতরে এক প্রচণ্ড অপরাধবোধ কাজ করছে, কিন্তু বাইরে থেকে সে তার গম্ভীর্য বজায় রাখল।
দিব্য ধীর পায়ে এগিয়ে এসে নবনীর সামনে দুটো মেহেদির টিউব রেখে দিল। নবনী পুরোপুরি হতভম্ব। সে একবার মেহেদির টিউবগুলোর দিকে তাকালো আর পরক্ষণে বিস্ময় ভরা চোখে চাইল দিব্যের পানে। এগুলো সেই মেহেদি নয় যা বাড়ির বাকি সবাই পড়েছে, এগুলো অন্য মেহেদি। মাঝরাতে এই মেহেদি দিব্য কোথায় পেল? মেহেদি আর্টিস্টরা যখন একে একে বিদায় নিচ্ছিল, দিব্য তখনই তাদের কাছে অতিরিক্ত কোনো মেহেদি আছে কি না জানতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে আর কোনো টিউব অবশিষ্ট ছিল না, বরং উৎসবের ভিড়ে মেহেদি কিছুটা কমই পড়ে গিয়েছিল। হাজার হোক বিয়ে বাড়ি, হিসেবের বাইরেও মানুষের কমতি থাকে না। দিব্য তখনই আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। রাত অনেকটা হলেও শহরের দুই একটা দোকান তখনও খোলাই ছিল। সেখান থেকেই এই মেহেদি সংগ্রহ করে মাত্রই ঘরে ফিরল। নবনীকে ওভাবে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য হয়তো তার মনের অবস্থাটা আঁচ করতে পারল। অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপাতত নিচে কোনোভাবে ম্যানেজ করো নাও। এত রাতে মেহেদি পাওয়া গেলেও কোনো আর্টিস্ট পাওয়া যাবে না, তেমন কাউকে খুঁজে বের করাটা একটু মুশকিল। নবনীর বুকের ভিতরটা এক নিমিষেই এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। নিজের হাতে মেহেদি পরার চেয়েও যেন কয়েক গুণ বেশি আনন্দ হচ্ছে তার। এই কাঠখোট্টা মানুষটা তার জন্য মাঝরাতে গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল। ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, দিব্য তালুকদারের কাছেও তাহলে কিছু কিছু কাজ মুশকিল লাগে? দিব্যর কান এড়ালো না কথাটা, সাবলীলভাবে উত্তর দিল, হ্যাঁ, সেও তো রক্ত মাংসের মানুষ, রোবট নয় নিশ্চয়ই। নবনী চমকে মুখ তুলে চাইল। দেখল দিব্য সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। তার মানে কথাগুলো লোকটা শুনে ফেলেছে। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য আর কথা না বাড়িয়ে ধীর পায়ে বিছানায় উঠে বসলো। শুতে যাওয়ার আগে শান্ত গলায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি কোনো অন্তর্যামী নই। তবে তুমি মনের কথাগুলো এত জোরে বলো যে শুধু আমি কেন, আশেপাশে যে কেউ থাকলে অনায়াসে শুনে ফেলবে। দিব্য বিছানায় গায়ে এলিয়ে দিলেও নবনী এখনও ঘোরের মধ্যে। সে ঘাড়ের উপরে বাবু হয়ে বসে ফোন ঘেঁটে একটা ছিমছাম মেহেদি ডিজাইন বের করলো। মেহেদির টিউবটা হাতে নিতেই কেন যেন ওর চোখের কোণ জোড়া ভিজে উঠল। মেয়েদের মন বোধ হয় সত্যি চৈত্র বৈশাখের আকাশের মতো। এই মেঘ তো এই রোদ, কখনো সামান্য অবহেলায় ভেঙে চুরমার হয়ে যায়, আবার কখনো এই সামান্য একটু যত্নে পাহাড় সমান আনন্দে ভরে ওঠে। নবনীর হঠাৎই মনে হলো পুরোটা জীবনে কারোর কাছ থেকে এতটা প্রচেষ্টা বা এফোর্ট সে পায়নি। ছোটবেলায় বাবা মা অন্য ভাই বোনদের ভবিষ্যতের কথা ভেবে ওকে অন্যের কাছে রেখে দিয়েছিলেন। পরে ফিরে এসে ভালোবাসা পেলেও ততদিনে ও বড় হয়ে গেছে। আলাদা করে আহ্লাদ করার সেই বয়সটা আর ছিল না। এরপর একজনকে ভালোবেসেছিল, বুক ভরা আশা নেই। অসীমের ছোট ছোট সব জিনিসের খেয়াল রাখত নবনী, কিন্তু বিনিময়ে ওপাশ থেকে তেমন কোনো গুরুত্ব মেলেইনি। শুরুর দিকটায় সেই টুকটাক সময়ের সাথে সাথেই ফিকে ফিকে হয়ে এসে গিয়েছিল। নবনীর ভাবনায় ছেদ পড়ল দিব্যের দিকে তাকিয়ে। দিব্য এক হাত আড়াআড়িভাবে চোখের উপরে রেখে শুয়ে আছে। নবনীর মনে হলো লোকটা আসলে ভেতর থেকে অনেক সুন্দর। ওর কথাগুলো হয়তো নিমপাতার মতো তেতো, কিন্তু আদতেই উপকারী। নবনীর মনে হলো ঘরের উজ্জ্বল আলোটা বোধ হয় দিব্যের চোখে লাগছে। এক হাত দিয়ে চোখে পানি মুছে খুব নিচু স্বরেই ডাকলো, শুনছেন? আপনার কি আলোতে প্রবলেম হচ্ছে? আমি কি মেন লাইটটা অফ করে দেব? আপনি ঘুমান, আমার ফোনের ফ্ল্যাশে কাজ চলে যাবে। দিব্য হাতের আড়ালে থেকেই খুব সংক্ষিপ্ত স্বরে বলল, দরকার নেই, তুমি কাজ চালিয়ে যাও, তবে সম্ভব হলে একটু দ্রুত শেষ করে শুয়ে পড়ো, কাল ভোরই হতে উঠতে হতে পারে। নবনী আর কথা বাড়ালো না, মনোযোগ দিয়ে নিজের হাতের মেহেদি সূক্ষ্ম আলপনা আঁকতে শুরু করলো। অনেকটা সময় পার হওয়ার পর হঠাৎই তার প্রচণ্ড তৃষ্ণা পেল। দেখলো ঘরের পানির জগটা একদম খালি। দিব্য ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। নবনী আর তাকে বিরক্ত না করে খালি জগটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়িতে মেহমান অনেক বেশি হওয়ায় জায়গাটা বড্ড অভাব, তাই অনেকেই হয়তো ড্রয়িং রুমে বা অন্য কোথাও অবস্থান করে দেওয়া হয়েছে ব্যবস্থা। পুরো বাড়ি এখন নিস্তব্ধতায় মোড়ানো। নবনী অন্ধকারে সাবধানে পা টিপে রান্নাঘরে ঢুকলো, কিন্তু ভেতরে পা রাখতেই আচমকা তার পায়ের নিচে নরম কিছুর স্পর্শ লাগলো। মুহূর্তেই এক পুরুষালী কণ্ঠের আর্তনাদে রান্নাঘরটা কেঁপে উঠল। আহা, ও মা গো! নবনী ভয়ে আটকে উঠে ছিটকে সরে এলো। তার নিজের গলা দিয়েও একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। অন্ধকারে সে খুব অনুভব করলো
মাঝে থেকে কেউ একজন ধরফর করে উঠে বসছে। নবনী দ্রুত হাত বাড়িয়ে দেয়ালে সুইচ টিপে আলো জ্বালালো। আলো ঝিলিক চোখে পড়তেই সে দেখলো কালো টি শার্ট আর কালো প্যান্ট পরা একজন যুবক। ছেলেটা তখন যন্ত্রণায় মুখ কুঁচকে নিজের এক হাত দিয়ে অন্য হাতটা চেপে ধরেছে। নবনী বুঝতে পারলো সে যে ব্যক্তিটির উপরে পা দিয়েছিল তা আসলে এই ছেলেটির হাত। ছেলেটা হাত ছাড়া দিতে দিতে চরম বিরক্তি নিয়ে বলল, আমার হাতের হাড় বোধ হয় আজও শেষ হয়ে গেল। আপনি কি চোখে দেখেন না? আজ তো একটা মানুষ শুয়ে আছে, আপনার নজর পড়লো না? নবনী এক মুহূর্তের জন্য বোকা বনে গেল। সেই ছেলেটিকে আগে কখনো দেখেনি। বাড়িতে এত মেহমান যে কে কার আত্মীয় তা বোঝাই দেয়, কিন্তু রান্নাঘরের মেঝেতে কেউ এভাবে শুয়ে থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। নিজের ভুল বুঝতে পারলেও ছেলেটির অহেতুক মেজাজ দেখে নবনীও কিছুটা দমে না গিয়ে আমতা আমতা করে বলল, আপনি কে? আর এভাবে অন্ধকারে রান্নাঘরে মেঝেতে শুয়ে আছেন কেন? অন্ধকারে আস্ত মানুষ শুয়ে আছে নাকি হাতি ঘোড়া দাঁড়িয়ে আছে সেটা বোঝা কি এতই সহজ? ছেলেটির আগে গজগজ করতে করতে নবনীর দিকে তাকালো। রান্নাঘরের হট্টগোল আর আর্তনাদ শুনে ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো কাব্য। মেহমানদের চাপে ঘরের সংকুলার না হওয়ায় কলরব। অনন্ত আর শান্তর সাথে কাব্য ড্রয়িং রুমেই বিছানা পেতেছিল। সবে মাত্র ঘুমে চোখ লেগেছিল তার। এমন সময় চিৎকার শুনে সে আর স্থির থাকতে পারল না। দ্রুত রান্নাঘরে ঢুকে নবনীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, নবনী, কি হয়েছে? মাঝরাতে এভাবে চিৎকার করছো কেন? কায়েফ তৎক্ষণাৎ যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কাব্যের কাছে ছুটে গেল। নিজের বাঁ হাতটা কাব্যের চোখের সামনে তুলে ধরে প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাই তুই তো ডাক্তার, আগে দেখ আমার হাতটা আস্ত আছে কিনা। 2-3টা আঙ্গুল মনে হয় একেবারে গেছে। এই মেয়েটা তো অন্ধকারে আমাকে রীতিমতো ফিসে মারার আয়োজন করেছিল, আর একটু হলেই শেষ হয়ে যেতাম। নবনী অপলক চোখে কায়েফের দিকে তাকিয়ে রইল। সে তখনও বুঝতে পারছে না এই ছেলেটা আসলে কি। কাব্য একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কায়েফের দিকে কড়া চোখে তাকালো। বিরক্তির স্বরে বলল, কায়েফ, কি সব উল্টোপাল্টা বকছিস? উনি তোর ভাবি হন, দিব্য ভাইয়ের স্ত্রী। নবনীর পরিচয় পাওয়া মাত্রই কায়েফের চোখে মুখে আকাশ ভেঙে পড়ার মতো আতঙ্ক ফুটে উঠল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বিস্ময়ের চোখ কপালে তুলে অস্ফুট স্বরে বলল, আহ কাব্য গম্ভীর মুখে সায় দিয়ে বলল, হ্যাঁ। নবনীর মনে পড়ে গেল কাব্যের ছোট ভাইয়ের নাম কায়েফ। এই নামটা সে আগে বাড়ির আলোচনায় শুনেছে। কায়েফকে এভাবে অপ্রস্তুত হতে দেখে নবনী কিছুটা সহজ হয়ে মৃদু স্বরে বলল, সরি, আসলে অন্ধকারে আমি একদমই খেয়াল করিনি। কিন্তু আপনি এভাবে রান্নাঘরে মেঝেতে কেন শুয়ে আছেন? আর আসলেনই বা কখন? কায়েফের চঞ্চল চেহারায় এইবার কিছুটা লজ্জার ছাপ ফুটে উঠল। সে মাথা চুলকাতে চুলকাতে কাচুমাচু মুখে জবাব দিল, আরে না ভাবি, আপনি সরি বলবেন না। সম্পর্কে তো আমি আপনারই ছোটই হই। কলরব আর আমি 3 দিনে ছোট বড়। আসলে ওই জন্য কলরব আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। ওর বিয়ে হচ্ছে আর আমি আসবো না তা কি করে হয়? ওকে সারপ্রাইজ দেবো বলে কাউকে না জানিয়ে হুট করে চলে এসেছি। শুধু ভাইয়াকে জানিয়েছিলাম, কিন্তু মাঝরাতে এসে সবাইকে জাগাতে খুব অস্বস্তি লাগছিল। তাই ভাবলাম সকাল পর্যন্ত এখানেই কাটিয়ে দেই। জায়গার সংকট দেখে ভাইয়াই তো আমাকে বলল এখানে। কাব্য এবার দাঁতে দাঁত চেপে কায়েফের দিকে কড়া চোখে তাকালো। বিরক্ত হয়ে বলল, গাধা কোথাকার, আমি তোকে বলেছিলাম রাতটুকু রান্নাঘরে ম্যানেজ করে নিতে, কিন্তু তুই একেবারে দরজার মুখেই শুয়ে পড়লি কেন? ভেতরে তো আরও জায়গা ছিল। আসলে বুঝতে পারিনি এত রাতেও কেউ রান্নাঘরে আসবে। ভেবেছিলাম এখানেই নিরাপদ থাকবো। কাব্য ঝাড়ি দিয়ে বলল, তা কেন বুঝবি? এটা বিয়ে বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে। এই সামান্য কমন সেন্সটুকু কি তোর নেই? ভাই প্লিজ স্টপ, তুমি আমার পুরো সারপ্রাইজটাই মাটি করে দিলে। ধ্যাত। কাব্য যখন আরও কিছু কড়া কথা শোনাতে যাবে তখনই সে খেয়াল করলো কায়েফ দরজার দিকে তাকিয়ে কেমন যেন থমকে গেছে। কাব্য পেছনে ফিরতেই দেখলো দরজায় কলরব, অনন্ত আর শান্ত সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রান্নাঘরের শোরগোল শুনে ওরাও চলে এসেছে। কায়েফ 1 সেকেন্ডের জন্য থমকালেও পরক্ষণেই সব জড়তা ঝেড়ে ফেলে একগাল হাসি দিয়ে কলরবের দিকে ছুটে গেল। সারপ্রাইজ বলে ও কলরবকে জড়িয়ে ধরল। মুহূর্তেই রান্নাঘরের সেই গম্ভীর পরিবেশ বদলে গিয়ে আড্ডার আমেজ তৈরি হলো। নবনী একপাশে দাঁড়িয়ে ওদের এই বাঁধ ভাঙা উল্লাস দেখছিল। এতটুকু বুঝলো এদের বন্ধুত্বটা আসলে অনেক গভীর। কলরব আর কায়েফ একই ক্লাসেই পড়তো। কলরব এইচএসসিতে ফেল করলো আর কায়েফ পাড়ি জমিয়েছিল বিদেশে। কায়েফ পড়াশোনা
বেশ ভালো। দুজনের দূরত্ব বাড়লেও তাদের টানটুকু এখনও এক ফোঁটাও কমেনি। নবনী আর সেখানে দাঁড়িয়ে থাকা সমীচিত মনে করল না। ঝগড়াঝাটি মিটে গিয়ে যখন হাসাহাসি শুরু হয়েছে, সে পানির জগটা ভরে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সকাল হতেই তালুকদার বাড়িতে এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। আজকের সকালের খাবার বাবুর্চি করেছে। উঠানে বিশাল বিশাল ডেকচিতে বাবুর্চিরা সকালের নাস্তার জন্য খিচুড়ি আর ডিম ভুনা চড়িয়েছে। একটু পরেই কনের বাড়ি থেকে হলুদের জন্য লোক আসবে, তাই সবার ব্যস্ততা তুঙ্গে। নিজানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিল। হলুদ স্কার্ট আর কালো টপ এক টুকরো রোদের মতো দেখাচ্ছে ওকে। কাঁধের উপরে এলিয়ে থাকা খোলা চুল আর গলায় পেঁচানো হলুদ ওড়না ওর সাজের পূর্ণতা দিয়েছে। এক হাতে স্কার্টের ঘেরটা সামলে নিয়ে নিজানা ঘর থেকে বেরোলো। কুহুর ওপর ওর বেশ অভিমান হয়েছে। মেয়েটা ওকে না রেখেই ঘর থেকে বেরিয়ে গেছে। হলরুম পেরিয়ে বাইরে বের হতেই আচমকা এক ঝুড়ি গোলাপের পাপড়ির হাতের সামনে এসে দাঁড়ালো শান্ত। নিজানা ধাক্কা খেতে খেতেও কোনো মতে নিজেকে সামনে নিল। শান্ত ওর দিকে তাকিয়ে একগাল হেসে বলল, সরি, কিন্তু তোমার একটু দেখে হাঁটা উচিত ছিল। নিজানা অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে সায় দিয়ে, ইটস ওকে, আসলে আমারই ভুল, আসলে দেখে হাঁটা উচিত ছিল। শান্ত আবারও কি একটা বলতে যাবে, এমন সময় আচমকা পেছন থেকে দুটো হাত এসে নিজানার চোখ টিপে ধরল। নিজানা এক মুহূর্তের জন্য থমকে গেল। এই স্পর্শটা কুহুর হাতের মতো লাগছে না, কিন্তু এই ভিড় ভাট্টায় কেউ একজন যে ওর সাথে ইয়ার্কি করছে তা স্পষ্ট। শান্তর চোখের সামনে দৃশ্যটা মোটেও সুখকর ঠেকালো না। সে দেখলো কায়েব হাসি মুখে নিজানার চোখ টিপে ধরে দাঁড়িয়ে আছে। শান্তর মেজাজটা খিচে গেল। কায়েব নিজানার আত্মীয় বা ভাই যাই হোক না কেন, সকাল সকাল নিজানার সাথে এই ঘনিষ্ঠতা শান্তর ইগোতে গিয়ে লাগলো। নিজানা হাসতে হাসতেই বলল, কে? কুহু তো, দেখ আমি কিন্তু তোর উপর খুব রেগে আছি। এভাবে চোখ বন্ধ করে রাগ ভাঙানো যাবে না একদম। তুই আমাকে না ডেকে একা একা নিচে চলে এলি কেন বলতো? কায়েব গলা খাকারি দিয়ে একটু শব্দ করতেই নিজানা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। এ তো কোনো মেয়ের কণ্ঠ নয়। কাজিনের মধ্যে এমন দুঃসাহস কার হতে পারে ভেবে সে কুল কিনারা পেল না। বিরক্তি আর অস্বস্তি নিয়ে নিজানা বলে উঠল, আরে কে এটা? এটা কেমন ব্যবহার? এতক্ষণ কেউ এইভাবে চোখ ধরে রাখে? আমার চশমার চাপে চোখ ব্যথা করছে তো। কথাটা শোনা মাত্রই কায়েব হাত সরিয়ে দিল। সরি, ভেরি সরি নিয়ানা ম্যাডাম, আপনার চশমার সাথে একদম মাথায় ছিল না। নিজানা ঝট করে পেছন ফিরে কায়েবকে দেখে বিস্ময়ে পাথর হয়ে গেল। পরক্ষণেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তুমি তুমি কখন এলে? কায়েব দুই হাত পকেটে পুরে বলল, কাল রাতে ল্যান্ড করেছি, তবে তোর রাগ ভাঙানোর জন্য আমার কাছে আরও দারুণ সব উপায় আছে, শুধু এই চোখ ধরা নয়। নিজানা হাসতে হাসতে বলল, আমি তো কুহু ভেবে বকা দিচ্ছিলাম, তবে তোমার উপর রাগ করা উচিত। কাল না হোক, তার আগের রাতে তো ফোনে কথা হলো, একবারও তো বললে না যে আসছো। আরে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? কায়েব চোখ টিপে বলল। নিজানা মাথা নেড়ে সায় দিল। তা অবশ্য ঠিক বলেছো। ইয়া, ওই দেখ ভাবির বাড়ির লোকজন বোধহয় চলে এসেছে, চল ওদিকে যাই। কায়েব আর নিজানা বেশ ঘনিষ্ঠ হয়ে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। শান্ত সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। অনন্ত পাশ দিয়ে যাওয়ার সময় শান্তর কাঁধে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি ভাই, কোথাও কি কিছু পুড়ছে? গন্ধ পাচ্ছি কেন? শান্ত ক্ষুব্ধ চোখে অনন্তর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, এই শালার মালটা মাঝখান থেকে কোত্থেকে টক্কালো বলতো? উটকো ঝামেলা। তবে যাই হোক, ভাই হয়তো, এর বেশি কিছু না। অনন্ত যেতে যেতে টিপুনি কাটল। আমারও তাই মনে হয়। তবে এইসব ভাইদের নজর ইদানিং বড্ডই বেশি তীক্ষ্ণ থাকে, সাবধানে থাকিস। আয়নার সামনে দাঁড়িয়ে নবনী তড়িঘড়ি করে হলুদ শাড়িটার কুচি ঠিক করছে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই কলরবের হবু শ্বশুর বাড়িতে যাবে হলুদের তত্ত্ব নিয়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে দিব্য তার পাশে এসে দাঁড়ালো। কালো একখানা পাঞ্জাবিতে তাকে বেশ চমৎকার লাগছে, কিন্তু নবনী একটু অবাকই হলো। সবাই যেখানে হলুদ আর লালের ভিড়ে রঙিন হয়ে আছে, সেখানে এই লোকটার চিরন্তর কালুর প্রীতি যেন এক মুহূর্তের জন্য কমছে না। দিব্য আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুলে জেল দিতে শুরু করলো। নবনী এক পাশে দাঁড়িয়ে নিজের চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো। চুলগুলো সুন্দর করে বাঁধতে শুরু করলো। হাত উপরে তুলতেই শাড়ির
অবাধ্য আঁচল সরে গিয়ে তার ফর্সা সুগঠিত উদর উন্মুক্ত হয়ে পড়ল। আয়নার প্রতিবিম্বে সেই দৃশ্য দিব্যের নজর এড়ালো না। সে অদ্ভুত এক অস্বস্তি বোধ করল। দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিজের গম্ভীর্য ধরে রাখার চেষ্টা করল সে। একটু পরেই দিব্য বেশ নীরস আর গম্ভীর গলায় প্রশ্ন করল, হলুদ দিতে গেলেই শাড়ি পরতে হবে, এমন কোনো অলিখিত নিয়ম আছে নাকি? নবনী কাজ থামিয়ে অবাক হয়ে দিব্যার দিকে তাকালো। দিব্য তখনও আয়নায় নিজের চুল ঠিক করতে ব্যস্ত, যেন সে খুব সাধারণ একটা কথা বলেছে। নবনী শান্ত স্বরে জবাব দিল, না, তেমন কোনো বাধ্যবাধকতা তো নেই, তবে আমি তো বরাবরই শাড়ি পরি, আর এই শাড়িটা মৌনতা দিয়েছে। বলছে যে বাড়ির সব মেয়েরা আজ এই একই রঙের আর একই ডিজাইনের শাড়ি পরবে। নবনী তাড়াতাড়ি চুলটা বেঁধে আঁচলটা কাঁধে পিন করে নিয়ে ভালো করে আটকে নিল। দিব্য পুনরায় জিজ্ঞেস করলো, তোমার সবসময় শাড়ি পরার লজিকটা ঠিক কি? নবনীর মেজাজটা একটু খিচেই গেল। এত কথা কেন তাকে জানতে হবে? শাড়ি নিয়ে লোকটার সমস্যা কি? শাড়ি নবনীর যে খুব প্রিয় এমন না। অলেখা ওকে বুঝিয়েছে যে শাড়ি পরলে ওকে বয়সের তুলনায় একটু বেশি পরিণত দেখাবে। এতে করে বাড়ির সবার চোখে আর বাইরের মানুষের কাছে ওকে দিয়ার মা হিসেবে মানিয়ে যাবে বেশ। নবনী মন প্রাণে চায় দিয়া বড় হয়েও যেন কোনোদিন বুঝতে না পারে যে সে ওর জন্মদাত্রী নয়। কিন্তু এই গভীর আবেগের কথা দিব্য তালুকদারকে বোঝানো আর পাথরের দেয়ালে মাথা ঠোকা একই কথা। লোকটা নির্ঘাত এটাকে নাটক বলে মনে করে আবার ঝগড়া বাঁধিয়ে দেবে। নবনী নিজেকে সামনে নিয়ে একটু তীব্র স্বরেই বলল, সবকিছুতে এত লজিক খোঁজার কি দরকার? মাঝে মাঝে কি কোনো কারণ ছাড়াই নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া যায় না? আমার শাড়ি পরতে ভালো লাগে, ব্যাস। কেন বলুন তো, শাড়ি পরে কি আমায় খুব বিশ্রী দেখায়? দিব্য এবার একটু থতমত খেল। এ কি করে বলবে যে শাড়ি পরলে নবনীকে একটু বেশি স্নিগ্ধ আর মায়াবী লাগে? বিচ্ছিরি নয়, বরং আর একটু বেশি সুন্দর লাগে। কিন্তু সেই প্রশংসা করার মতো পুরুষ দিব্য এখনো হয়ে ওঠেনি। নিজের অস্বস্তির ঢাকতে গভীর গলায় বলল, বিশ্রী দেখাবে কেন? আমি তো স্রেফ তোমার সুবিধার কথা ভেবে বলছি। শাড়ির সামনে এত সব কাজ বা ঘোরাঘুরি করতে তোমার অসুবিধা হয় কিনা, তাই আর কি। নবনী অবাক হয়ে দিব্যের দিকে তাকালো। এই লোকটা ওর সুবিধা অসুবিধা নিয়ে এত ভাবছে কেন? ঝগড়া করতে তো বেশ পারে, আর পরক্ষণেই ছোট ছোট বিষয়ে এত খেয়াল রাখে। দিব্য তালুকদার চরিত্রটা নবনীর কাছে দিন দিন আরো বেশি ধোঁয়াশা হয়ে উঠছে। নবনী প্রসঙ্গ ঘোরাতে পাল্টা প্রশ্ন ছুড়ল, আর আপনি কেন হলুদ পাঞ্জাবি ছেড়ে এই কুচকুচে কালো পরেছেন? বাড়ির সবাই যেখানে হলুদ পরেছেন, আপনি সেখানে এমন শোকের পোশাক পরেছেন কেন? হলুদ পছন্দ না হলে অন্তত লাল বা সাদা পরতেন। দিব্য পাঞ্জাবির হাতটা ঠিক করতে করতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আসলে দিব্যের মনের গহীনে যে এক অদ্ভুত সংকোচ লুকিয়ে আছে তা নবনী জানে না। দিব্য কেন যেন মনে করে উজ্জ্বল হলুদ বা লাল রঙে তাকে মানায় না, বরং তার গায়ের রংটা আরো মলিন দেখায়। এই জন্য সে কালো পরে। তবে এগুলো তো আর বলতে পারবে না। বলল, কেন? কালোতে কোনো সমস্যা আছে? দিব্যের কণ্ঠস্বর মাত্রাতিক্ত গম্ভীর। নবনীর মনে হলো সে রেগে যাচ্ছে বোধহয়। মৃদু হেসে বলল, না, সমস্যা থাকবে কেন? আসলে আপনি একা কালো পড়েছেন তো, তাই ভিড়ের মধ্যে আপনাকে সবার থেকে একটু আলাদা মনে হবে, এটাই বলছিলাম। দিব্য আলমারির দিকে এগিয়ে যেতে যেতে ভাবলিশহীন মুখে বলল, তাহলে তো আরও ভালো। দিব্য তালুকদার সবসময় সবার থেকে আলাদাই থাকে, এটা তার বিশেষত ধরে নাও। নবনী একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নায় মনোযোগ দিল। কি অদ্ভুত আর দেবাকি লোক রে বাবা! একটু আগেই যে মানুষটার সূক্ষ্ম খেয়াল রাখা দেখে মুগ্ধ হয়েছিল, এখন তার ইগো দেখে পিত্তি চলে যাচ্ছে। ও আয়নার দিকে তাকিয়ে মনে মনে দিব্যকে একটা ভেঙচি কাটলো। বিড়বিড় করে বলল, আলাদা লাগবে না ছাই। অনেকগুলো উজ্জ্বল শস্য ফুলের মধ্যে একটা কালো ভোমরার মতো লাগবে আপনাকে। দিব্য আলমারি থেকে নিজের ঘড়ি আর পারফিউম বের করে নিল। নবনী দ্রুত হাতে নিজের কানের দুলগুলো পরে নিল। সন্ধ্যার আবহে তালুকদার বাড়ির বসার ঘর এখন আনন্দমুখর কর্মব্যস্ততার কেন্দ্রবিন্দু। চারিদিকে তত্ত্বে সাজানো ডালি, রঙিন কাগজ আর গহনার বাক্সের ভিড়। আধুনিক নিয়ম মেনে কলরবের হবু স্ত্রীর সব সাজগোজের সরঞ্জাম এখনই গুছিয়ে রাখা হচ্ছে, যাতে ভোরের আলো ফুটতেই সেগুলো কনের বাড়িতে পৌঁছে যায়। কলরব এক পাশে বসে থাকলেও তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছে লাল শাড়িটার উপরে। এই শাড়িটাই জড়িয়ে প্রিয় মানুষটা কাল তার জীবনে পূর্ণতা হয়ে আসবে। ভেতরটা বুকটা দুরু দুরু করে কাঁপছে তার। সময় যেন আর কাটতেই চাইছে না। হঠাৎ তিনি জানা তীক্ষ্ণ স্বরে
আর্তনাদ করে উঠল। মুহূর্তেই সবার নজর গেল সেই দিকে। নিজানা যন্ত্রণায় কুকড়িয়ে উঠে মেঝেতে বসে পড়ল। এক হাতে শক্ত করে নিজের বাঁ পা চেপে ধরেছে সে। পাশে থাকা কায়েফ বিদ্যুৎ বেগে উঠে গিয়ে নিজানার সামনে হাঁটু গেড়ে বসলো। নিজানার চোখ মুখ যন্ত্রণায় নীল হয়ে উঠেছে। কায়েফ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিয়ানা? পা মচকালো নাকি? কিছু ফুটেছে? আসলেই তত্ত্বসাজ সরঞ্জাম ছড়ানো ছিল মেঝেতে। নিজানা ঘরে ঢোকার সময় অসাবধানবশত একটি সুজলো ব্রোজের উপরে পা দিয়ে ফেলেছে। কায়েফ আলতো করে নিজানার হাত সরিয়ে দিতেই দেখলো ব্রোজটা তখনও পায়ের তালুর একপাশে বিঁধে আছে। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা পায়ে। নিজানার চোখের কোণে পানি চিকচিক করে উঠছে। মেয়ের এই দশা দেখে আনসারা দ্রুত এগিয়ে এলেন। উদ্বিগ্নের চেয়েও তার কণ্ঠে শাসন পাওয়া গেল বেশি। তিনি ধমক দিয়ে বললেন, তোমাকে কতবার বলেছি একটু দেখে শুনে হাঁটতে। এত মানুষের ভিড়ে চারিদিকে এত জিনিসপত্র, কি এমন তাড়া ছিল তোমার যে পায়ের নিচে কি আছে তাও খেয়াল করলে না? আন্তাসার বকুনিতে নিজানা আর কথা বলতে পারল না, শুধু দাঁতে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। নিজের বিধে যাওয়া পায়ের দিকে তাকিয়ে তার বুকটা দুরু দুরু করে কাঁপছে, শরীরটা আটকে হিম হয়ে আসছে। এটা বের করতে গেলে নিশ্চয়ই মৃত্যুর মতো ব্যথা লাগবে। পরিস্থিতি সামলে দিতে কায়েব শান্ত স্বরে বলল, ফুপি, এখন অন্তত ওকে বকাঝকা করো না। ও তো আর ইচ্ছা করে এটা করেনি। এখন দরকার হলে সাবধানে এটা বের করো। আন্তাসা দমে গেলেন। কায়েফকে তিনি মনে মনে বেশ পছন্দ করেন। ছেলেটা শুধু দেখতেই শুভ্র নয়, পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী, আর তার স্বভাবে বিন্দুমাত্র উচ্ছৃঙ্খলাতে নেই। নিজানা তখনও যন্ত্রণার চেয়ে আতঙ্কেই বেশি অস্থির হয়ে ছটফট করছে। কায়েফ আলতো করে হাসল। নিজানার পায়ের ক্ষতের দিকে গভীর মনোযোগ দিয়ে চেয়ে রইল সে। কায়েফকে এইভাবে হাসতে দেখে নিজানা ভ্রু কুঁচকে অভিমানের স্বরে বলল, তুমি হাসছো? দিস ইজ নট ফেয়ার কায়েফ। আমি ব্যথায় মরে যাচ্ছি আর তোমার হাসি পাচ্ছে। এইভাবেই থাকো, আমি বের করতে দেবো না। আন্তাসা মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বোঝানোর চেষ্টা করলেন, এসব কি বলছো বেবি? এভাবে একটা সুচালো জিনিস পায়ে বিধে থাকলে তুমি হাঁটবে কি করে? তাছাড়া এটা তো খুব বেশি গভীরে ঢোকেনি। কাব্য এগিয়ে এসে নিজানার ঠিক সামনে বসলো। ভরসা দিয়ে বলল, কই নিজু, পাটা দেখি তো। আমি পরীক্ষা করে দেখছি, যদি মনে হয় বেশি গভীরে বিঁধেছে তবে কথা দিচ্ছি আমি বের করব না। কাব্যের আশ্বাসে নিজানা সাহস পেল। ভয়ে ভয়ে পা থেকে হাত সরিয়ে দিতেই কাব্য ওর পা পরীক্ষা করতে শুরু করলো। কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল চট করে সুইটা বের করা। তবে ওকে কিছু করতে হলো না। কলরব পাশে বসেই সবটা খেয়াল করছিল। হুট করে উঠে এসে এক ঝটকায় ব্রোঞ্জটা টেনে বের করে দিল। নিমিষেই ঘর কাঁপিয়ে নিজানা আর্তনাদ করে উঠল। আউচ! পরক্ষণেই কলরব ব্রোঞ্জটা উঁচিয়ে ধরে বিজয়ীর হাসি হেসে বলল, বুম, এই তো হয়ে গেছে। কলরবের হাসি দেখে নিজানার কান্না আর রাগ একাকার হয়ে গেল। চোখের কোণে জমে থাকা পানির কণাটা টপ করে গড়িয়ে পড়ল ওর গাল বয়ে। সে গটগট করে গিয়ে সোফায় বসে পড়ল। কলরব তখন ওর পাশে বসে মাথায় আলতো করে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না বেবি, তোর জন্য এমন এক রাজপুত্তুর বর খুঁজে আনবো যে তোকে একদম মাথায় করে রাখবে। আমরা তো আছি, চিন্তা কি? যেখানে সেখানে কি তোর বিয়ে দিচ্ছি নাকি? ঘরের সবাই আবার হাসিতে ফেটে পড়ল। নিজানা মুখ ঘুরিয়ে নিলেও ওর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তেই ছোট্ট ইহান ঝড়ের বেগে ঘরে ঢুকে সোজা কলরবের সামনে গিয়ে দাঁড়ালো। ওর গম্ভীর ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে এসেছে। সে খুব সিরিয়াস মুখেই প্রশ্ন ছুড়ল, আশ্চর্য, তুমি বলো তো, আমি বড় নাকি ইভান বড়? কলরব তো আকাশ থেকে পড়ল। আমতা আমতা করে কিছু বলার আগেই ইভান পাশ থেকে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আরে চাচ্চু কিচ্ছু জানে না। কলরব এবার নিজের ইগোতে চোট পেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ইভান তাতে পাত্তা না দিয়ে সরাসরি কায়েফের দিকে ঘুরে গেল। চাচ্চু তুমিই বলো, আমি বড় নাকি ইহান? কায়েফ মৃদু হেসে বলল, দেখো, সহজ হিসাব।
যে এই পৃথিবীতে আগে এসেছে সে বড়। ঠিক যেমন তোমার আব্বু আমার আগে পৃথিবীতে এসেছে বলে সে আমার বড় ভাই। এখানে তোমরা দুজন যখন এসেছিলে তখন ডাক্তার আঙ্কেল নিশ্চয়ই কাউকে আগে বের করে এনেছেন, তাই না? ইহানের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কলরবের কোলে চড়ে বসেছে সে। ওর গোলগাল মুখটাতে এখন রাজ্যের গুরুত্ব। সে বেশ রোজ জোর দিয়ে বলল, মোটেও না। তুমি আর পাপ্পা তো একসাথে আম্মুর পেটের ভিতর ছিলে না? আমি আর ইভান তো একদম একসাথে ছিলাম। এটা সম্পূর্ণ ভিন্ন কেস। এবার খুব ভালো করে ভেবে বলো তো আমাদের মধ্যে কে বড়? ইভান পাশ থেকে মুখ ভার করে বলল, চাচু তুমিই বলো না, আমি কি ওর বড় না? ও কিছুতেই মানতে চায় না যে আমি ওর আগে এসেছি। কলরব ইহানের চুলে বিলি কেটে দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, কি রে বাপ, তুই এবার এই পুরনো কারসুন্দি নিয়ে পড়লি কেন? ইভান যে তোর থেকে ঠিক 4 মিনিটে বড় এটা তো তুই নিজেও জানিস। ইহান দমে যাওয়ার পাত্র নয়। সে মাথা নেড়ে অত্যন্ত জ্ঞানীর মতো করে বলল, তুমি জানো চাচ্চু, স্কুলে আমাদের রোহিতা ম্যাম বলেছেন বড়দের উচিত সবসময় ছোটদের সাহায্য করা আর তাদের সুযোগ করে দেওয়া। এটা কি ভুল কথা? তাই সোফায় বসে তাদের তর্ক উপভোগ করছিল। সে সায় দিয়ে বলল, একদম না, ম্যাম তো খুব চমৎকার কথা বলেছেন। ইহান তৎক্ষণাৎ বলল, তাহলে আমি কেন বড় হব না? আমি তো ইভানকে সাহায্য করেছি, ওকে সুযোগ করে দিয়েছি আগে পৃথিবীতে আসার জন্য। তাহলে পরোপকার হিসাবে আমি তো ওর বড় হলাম, তাই না? ইহানের এমন অকথ্য আর অদ্ভুত যুক্তি শুনে উপস্থিত সবাই মুহূর্তের জন্য থমকে গেল। ঘরে পিনপতন নীরবতা। পরক্ষণেই হাসির রোল উঠল পুরো বসার ঘরে। কলরব তো হো হো করে হেসে ইহানকে জড়িয়ে ধরল। বাস আমার বাপ, কি দারুণ যুক্তি দিয়েছিস। তোর এই বুদ্ধির জোরে আজ থেকে তোকে আমি বড় ঘোষণা করলাম। ইহান একগাল বিজয়ী হাসি হাসল। তবে ইভান মোটেও খুশি হতে পারল না। সে বিরক্তিতে ভ্রু কুঁচকে কলরব আর ইহানের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোমরা দুজনেই আস্ত বোকা। ইভান গটগট করে ঘর থেকে বেরিয়ে যেতেই ইহান পেছন থেকে একটা ভেঙচি কাটল। কলরবও ভাতিজার এই অকালপক্ষ বুদ্ধিতে দারুণ আমোদ পেয়েছে। সে ইভানের যাওয়ার পথের দিকে তাকিয়ে টিপুনি কেটে বলল, যা যা, জ্ঞানী বাপের অতি জ্ঞানী ছেলে। ছেলের আর ভাইয়ের এমন জোর দেখে কাব্য একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। সে এগিয়ে এসে ইহান আর কলরব দুজনের মাথায় আলতো করে দুটো গাট্টা মেরে কপট রাগেই বলল, গাধা দুটো, বুঝলাম না ছেলেটা আমার হয়ে আমার বউয়ের পেটে জন্ম নিয়েও স্বভাবটা হুবহু তোর মতো পেল কি করে কলরব? আজ থেকে তোকে ওয়ার্নিং দিলাম, তুই আমার ছেলের ধারে কাছেও আসবি না। কলরব তাতে দমল না, বরং শব্দ করেই হাসলো। বিয়ের বাড়ির ব্যস্ততা আবার সবাইকে গ্রাস করলো। প্রত্যেকেই যার যার কাজে মন দিল। এমন সময় ইহান কলরবকে ইশারায় মাথা নিচু করতে বলল। কলরব একটু অবাক হয়ে ভ্রু কুঁচকাল। তারপর কৌতূহল সামলাতে না পেরে কানটা ইহানের মুখের কাছে এগিয়ে নিল। ইহান চোরের মতো চারপাশ দেখে নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, চাচ্চু, আমি যেহেতু বড়, তাহলে আমি কি ইভানের আগে বিয়ে করতে পারবো? কথাটা শুনে কলরব যেন আসমান থেকে পড়ল। ইহানের মুখে বিয়ের কথা শুনে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। তবে সেও তো কলরব তালুকদার, সেও দমে যাওয়ার মতো পাত্র নয়। সামনে নিয়ে ইহানের পিঠ চাপড়ে বলল, অবশ্যই পারবি, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। তবে খবরদার এই কথা আর কাউকে বলিস না, ঠিক আছে? তোর বাপ যদি একবার এই পরিকল্পনার কথা শোনে, তবে আমাকে আর তোকে দুজনকেই ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। ইহান বেশ আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। চাচুর সাথে এই গোপন চুক্তিতেই সে এখন বেশ খুশি। এই গোপন চুক্তি কেবল তাদের দুজনের মধ্যেই থাকবে। বিয়ের সময় ঘনিয়ে এসেছে। একটু পরেই বরযাত্রীর রওনা দেবে কনের বাড়ির উদ্দেশ্যে। ঘরের ভেতরে তখন সাজগোজের শেষ মুহূর্তের ব্যস্ততা। নবনী বেশ যত্নে টিয়াকে তৈরি করে দিচ্ছে। ছোট্ট টিয়া বিছানার উপরে দাঁড়িয়ে আছে। তার পরনে টকটকে লাল রঙের একটি ফ্রক। আশ্চর্যের বিষয় হলো এই পোশাকটি নবনীকে নির্বাচন করে দিতে হয়নি। দিয়া নিজেই বায়না ধরেছে, এটা পছন্দ করেছে। কারণ আজ নবনীও পরেছে ঠিক একই রঙের একটি রক্তিম শাড়ি। নবনী মৃদু হাসি মুখে দিয়ার কচি মুখে বেবি ক্রিম মাখিয়ে দিল এবং চুলে দুটো ছোট্ট রঙিন ক্লিপ আটকে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরে তড়িঘড়িতে প্রবেশ করলো দিব্য। তার পরনে কালো ফর্মাল প্যান্ট, মেরুন রঙের শার্টের ওপরে চড়ানো কুচকুচে কালো কোট। দিব্য ঘরে ঢুকেই জিজ্ঞেস করলো, তোমরা কি তোরে? নবনী শান্ত দৃষ্টিতে দিব্যর দিকে তাকালো। বাবার কণ্ঠস্বর শুনেই দিয়া উচ্ছ্বসিত গলায় বলে উঠল,
পাপা, দিয়া রেডি, তুমি বলবে না? দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। নবনী ঠিক বুঝে উঠতে পারল না বাবা মেয়ে এই সংকেতপূর্ণ কথোপকথনের দৃঢ় রহস্য। দিব্য এগিয়ে গিয়ে দিয়ার সামনে দাঁড়ালো। অত্যন্ত আদরের সাথে মেয়ের গালে একটি চুমো এঁকে দিল। মুগ্ধ স্বরে বলল, ওয়াও, আমার মাম্মাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে। একদম দিব্য তালুকদারের প্রিন্সেস, তাই না? দিয়া খিলখিল করে হেসে উঠল। এটা তাদের নিয়মিত এক রীতি। প্রতিবারই নতুন কোনো পোশাক বা চুলের ক্লিপ পরলেই দিয়া আগে তার পাপ্পাকে দেখায়, আর দিব্য যখন তাকে প্রিন্সেস বলে সম্বোধন করে তখন দিয়ার খুশি যেন বাদ মানে না। নবনীর ঠোঁটেও তখন স্নিগ্ধ একটা হাসি ফুটল। দিয়া বাবার দিকে তাকিয়ে আবদার করলো, দেখো পাপা, মাম্মার দিয়া একদম সেম সেম সেজেছে, এবার মাম্মাকেও কিছু বলো না। দিব্যের দৃষ্টি তখন স্থির হলো নবনীর উপরে। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী দৃষ্টি নামিয়ে নিয়েছে। তার এই মৌনতা যেন সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। রক্তিম অর্গানজা শাড়ির স্বচ্ছ ভাঁজে ফুটে ওঠা সূক্ষ্ম কারুকাজ আর 2 হাত ভরে পড়া লাল ভেলভেট জড়ি, খোলা চুলি আর লাল পাথরের গয়নায় নবনীকে আজ এতটাই মোহনীয় লাগছে যে দিব্যের মতো যে কোনো পুরুষের পক্ষেই বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। দৃষ্টিটাকে আটকে রাখার মতো একটা বিপজ্জনক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সে। দিব্য সযত্নে নিজের মুগ্ধতা আড়াল করে টিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, খারাপ লাগছে না, পুরো দিব্য তালুকদারের কুইন লাগছে, তাই না মাম্মা? নবনীর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে চট করে মুখ তুলে দিব্যের দিকে তাকালো। দিব্য ততক্ষণে তার মনোযোগ দিয়ার দিকে সরিয়ে নিয়েছে। দিয়া বাবার এই কথার দারুণ উৎসাহিত হয়ে প্রফুল্ল গলায় বলে উঠল, ইয়েস পাপা, আর তোমাকেও একদম কিং লাগছে, চলো এবার আমরা যাই। দিব্যের ঠোঁটে এক চিলতে প্রশান্তির হাসি ফুটল। সে দিয়াকে কোলে তুলে নিয়ে বলল, ওকে চলো। যাওয়ার জন্য পা বাড়াতে দিয়া মনে করিয়ে দিল, পাপা, আমার জুতো। নবনী তড়িঘড়ি করে বলল, আমি নিয়ে আসছি। ভারী কাজের লেহেঙ্গা সামলাতে নিজানা বেশ হিমশিম খাচ্ছে। সামলাতে না পেরে কিছুটা বিরক্ত হয়ে বলল, কুহু, তুমি কি বলেছিলাম এত ভারী লেহেঙ্গা আমি সামলাতে পারবো না? কুহু আর নিজানা দুজনেই আজ একই রকমের মেরুন রঙের লেহেঙ্গা পরেছে, জমকালো নকশা আর ভারী কাজের। তারা ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে আসছিল। ওদিকে কায়েফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দূর থেকে নিজানাকে লক্ষ্য করছিল। নিজানাকে দেখে তার মনে হলো আজ মেয়েটাকে যেন একটু বেশি মায়াবী লাগছে। অবশ্য কায়েফের মনের আয়নায় নিজানা কি কখনো অসুন্দর ছিল? তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। হঠাৎ কলরবের কণ্ঠস্বর কানে আসতেই কায়েফ চমকে প্রায় লাফিয়ে উঠল। কলরব হাসতে হাসতেই বলল, অনেক তো দেখলি, এবার কিছু একটা করেও ফেল। কলরব হু হু করে হেসে উঠল। নিজের ধরা পড়ে যাওয়ার অস্বস্তি লুকাতেই কায়েফ চোখ রাঙিয়ে বলল, চুপ কর। কলরব থামার পাত্র নয়। সে কায়েফের কাঁধে হাতে পড়ল। কেন চুপ করব? এখন তো তোর রাস্তা একদম পরিষ্কার। আমি বিয়ে করে নিচ্ছি, মানে তোর বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর তো তোর পালা। ভাবতো আমি তোর জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছি। কায়েফ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এসেছে আমার 4 দিনের বড় ভাই, তোর মতো বিয়ে নিয়ে উত্তেজনা দেখানোর সাহস বা ইচ্ছে কোনটাই আমার নেই। তাছাড়া ভাই বললেই কি আর সব হয়ে যাবে? সব কিছু একটা সময় আর পরিবেশ থাকে। আর সবচেয়ে বড় কথা, বিষয়টা যতটা সহজ মনে করছিস ঠিক ততটা সহজ নয়। এর মধ্যে অনেক ঝামেলা আছে, পারিবারিক জটিলতা আছে, তুই বুঝবি না। কলরব ভ্রুকুচকে তাকালো। কায়েফের হৃদয়ে নিজানার জন্য যে অনুরাগ তা কোনো আকস্মিক ঝোড়ো হাওয়া নয়, বরং তা অনেকটাই নিভৃত কারুকলার মতো, যা বছরের পর বছর ধরে সে অত্যন্ত সংগোপনে লালন পালন করে এসেছে। একসময় কলরবের সাথে পাল্লা দিয়ে উচ্ছৃঙ্খল জীবন কাটানো কায়েফ যে আজ এতটা মার্জিত আর সফল, তার নৈপথ্যের কারিগর ছিল এই নিজানা। মেয়েটার মেধা আর ব্যক্তিত্বের প্রতি এক অদ্ভুত মুগ্ধতা থেকেই কায়েফ একদিন নিজেকে বদলানোর শপথ নিয়েছিল। সাধারণ এক ছাত্র থেকে ক্লাসের শীর্ষে পৌঁছানো কিংবা অনিচ্ছা সত্ত্বেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে 7 সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যাওয়া, সব কিছুর কেন্দ্রে ছিল নিজানাকে পাওয়ার এক মৌন আকাঙ্ক্ষা।
সে চেয়েছিল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে যেখানে দাঁড়ালে নিজানার পরিবারের কেউ তাকে অস্বীকার করতে না পারে। এখন কায়েব সফল। নিজানার চোখে সে কেবল একজন বড় ভাই বা আত্মীয় নয়, বরং এক অনুপ্রেরণার নাম। নিজানা তার জীবনের ছোট বড় সব সংকটেই কায়েবের কাছে সমাধান খোঁজে। তাদের কথোপকথন যদিও অধিকাংশ সময় পড়াশোনা আর ক্যারিয়ারের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে, তবুও সেই আলাপচারিতার ভেতরেই এক গভীর আস্থার সেতু তৈরি হয়েছে। কায়েব মনে মনেই বিশ্বাস করে আবেগের চেয়েও বন্ধুত্ব অনেক বেশি টেকসই। যদি কাউকে আজীবনের জন্য পাশে পেতে চাও, তবে তার প্রেমিক হওয়ার চেয়ে বন্ধু হওয়া অনেক বেশি নিরাপদ। কারণ প্রেম ঠুনকো বিষয়ে বিচ্ছেদে গিয়ে থাকে, কিন্তু অটুট বন্ধুত্ব কখনো পথ হারায় না। গাড়িতে হেলান দিয়ে থাকা কায়েবকে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনলো কলরবের এক জোরালো ধাক্কা। কলরব ওর মনের গহীনের খবরটুকু ভালো করেই জানে। একটু ফিসফিস করে দুষ্টমির ছলে বলল, কিরে, কোন অতল সাগরে ডুবে আছিস? এতগুলো বছর তো কেটে গেল, নিজা নাকি তোর চেয়ে ভালো আর কাউকে পাবে নাকি? আর ওর চোখে তো তুই একদম নিখুঁত কেউ। সাহস করে একবার বলেই ফেল না, দেখবি নাচতে নাচতে রাজি হয়ে যাবে। আমার ভাইকে না করবে কার সাহস আছে? কায়েব একটা ম্লান হাসলো। এটা এতটাই সহজ নয়। নিজানা যখন ওর দিকে ওই আস্থার দৃষ্টিতে তাকায়, তখন কায়েবের মনে হয় এই বিশ্বাসটুকু ভেঙে ফেলার চেয়ে বরং চিরকাল তার ভরসার মানুষ হয়ে থাকাটাই শ্রেয়। নিজানা ঠিক তখনই ওদের নাগালের মধ্যে চলে এসেছে। কলরব ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা অস্থির গলায় বলল, তোদের দুটোকে বরং রেখে যাই। বিয়েটা আমার নাকি তোদের? এত সময় লাগে? সব গাড়ি বেরিয়ে কোনের বাড়ি পৌঁছে গেল, খালি বরের গাড়িটাই বাকি পড়ে আছে। কুহু লেহেঙ্গা সামলাতে সামলাতে মুখ বাঁকিয়ে বলল, একটু তো লজ্জা করো ভাইয়া, তোমার হবু বউ তো আর পালিয়ে যাচ্ছে না, এত উতলা হচ্ছ কেন? কলরব ভোট করে কুহুর মাথায় ঠাস করে একটা চড় বসিয়ে দিল। শাসনের সুরে বলল, তোর মুখটাকে একদম বন্ধ রাখতে পারিস না? দিন দিন বেশ বেয়াদব হচ্ছিস কিন্তু। বড় ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কুহুর মাথায় হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কলরবের দিকে তাকালো। অপমানে ওর চোখ দুটো লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে কায়েফের দিকে ফিরে নালিশে সুরে বলল, ভাইয়া দেখো না ও কি কর। কায়েফ কাষ্ঠ হাসি হেসে কলরবের দিকে চোখ রাঙানো বোনকে শান্ত করতে বলল, সত্যি তো কলরব, তুই এত অস্থির হচ্ছিস কেন? যা গাড়িতে গিয়ে বস, আমার বোনের গায়ে একদম হাত দিবি না, বলে দিচ্ছি। কলরব গজগজ করতে করতেই গাড়ির দরজার দিকে পা বাড়ল। যেতে যেতেই পেছন ফিরে আলগা তাচ্ছিল্যের সুরে বলল, তোর বোনকে তুই রাখ, এমনিতেও ও তো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আপদ। কায়েফ হাসল। কুহুর মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলল, ওর কথা বাদ দে তো, পাগলটা আজ বিয়ের আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়েছে। চল এবার গাড়িতে ওঠ, আসলে বেশ দেরি হয়ে যাচ্ছে। নিজানা একপাশে দাঁড়িয়ে ওদের এই দুই ভাই বোনের খুনসুটি দেখছিল। কায়েফের এই শান্ত আর দায়িত্বশীল রূপটা ওর মনে এক অদ্ভুত ভালো লাগার তৈরি করে। বিয়ের বাড়ির উৎসব মুখর রং যেন এত দ্রুত ফিকে হয়ে আসবে তা কারোর কল্পনাতেও ছিল না। গেট ধরা নিয়ে একচোট খুনসুটি, হাসাহাসি আর বড় অঙ্কের টাকা আদায়ে টানাপোড়ার শেষে কলরবকে যখন বরের আসনে বসানো হলো, তখন চারিদিকে কেবল খুশিরই করতাল। কিন্তু সেই আনন্দের পর্দার আড়ালে তখন জমাট বাড়ছে ঘোর আমাবস্যা। গোপনে এক কোণায় দাঁড়িয়ে আশাদ তালুকদারের কানে ইরার বাবা যে সংবাদটি পৌঁছে দিলেন, তা যেন বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর। ইরা নেই। সকালবেলা পার্লারে যাওয়ার নাম করে বের হয়ে সে আর ফিরে আসেনি। সাথের কাজিনকে গোলাপ ফুল আনার বাহানায় সরিয়ে দিয়ে সে সুকৌশলে নিরুদ্দেশ হয়েছে। যাওয়ার আগে রেখে গেছে এক বিভৎসী বার্তা, সেই বিয়ে করতে পারবে না। আশাদ তালুকদারের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। ক্ষোভ আর অপমান তার ভেতরটা রিডি করে উঠল। বরযাত্রী এভাবে খালি হাতে ফেরত যাওয়ার মানে তালুকদার পরিবারের দীর্ঘদিনের অর্জিত অভিজাত্য এক নিমিষেই ধূলিসাৎ হওয়া। নিজের মান সম্মান রক্ষায় তিনি মরিয়া হয়ে উঠলেন। অথচ উৎসবের আলোকছটায় ঘিরে স্টেজে বসে কলরব তখনও এক বুক রঙিন স্বপ্ন বলছে। সে জানে না তার সেই কাঙ্ক্ষিত রাজকন্যা তাকে মাঝপথেই একলা ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো বাস্তব হওয়ার আগেই যেন মরুভূমির মরীচিকায় মিলিয়ে গেল। এদিকে বিয়েবাড়ির মূল কলহ থেকে দূরে গাড়ির কাছাকাছি দাঁড়িয়েছিল নিজানা, মৌনিতা আর ইভান। ব্যবসা গরমে হাঁসফাঁস করতে করতেও নিজানা লেহেঙ্গাটা সামলে ইভানের ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল।
ইভান তার ছোট্ট ক্যামেরায় সবার ছবি তুলছে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হলো কুহু। তার এলোমেলো শ্বাস আর ফ্যাকাশে মুখ দেখে বলে দিচ্ছিল বড় কোনো অঘটন ঘটে গেছে। খানিকটা দম নিয়ে কুহু অস্থির গলায় বলল, তোরা এখানে আর আমি হন্য হয়ে তোদের খুঁজছি। নিজানা, এক মুহূর্ত দেরি করিস না, এখনই ভেতরে চল, বড় ফুপি তোদের ডেকেছেন, খুব জরুরি দরকার। নিজানা অবাক হয়ে ভ্রু কুঁচকাল। তার বুকের ভেতরটা অজানা এক শঙ্কায় কেঁপে উঠল। মান্তাসা তাকে এমন অসময়ে কেন ডাকছে তা বুঝতে না পারলেও কুহুর চোখ মুখের আতঙ্ক তাকে ভাবালো। মৌনিতা বলল, কি হয়েছে? বউ কি পার্লার থেকে চলে এসেছে? না, ইরাপু বিয়ে থেকে পালিয়েছে। মৌনিতার কৌতূহল মেশানো হাসিমাখা মুখটা এক নিমিষেই পাথরের মতো জমে গেল। কুহুর কথাগুলো যেন তপ্ত সীসার মতো কানে বাজলো সবার। মৌনিতা অবিশ্বাসের সুরে বলল, কি বলছো এসব কুহু? ইরা পালিয়েছে মানে? নিজানা প্রথমটায় ধাক্কা খেলেও পরক্ষণেই স্বভাবজাত ভঙ্গিতে একটা তাচ্ছিলের হাসি আসলো। তার চোখে মুখে বিস্ময় থাকলেও কণ্ঠস্বরে ঝরল তীব্র শ্লেষ। সে অবজ্ঞার সুরে বলল, বাহ, মেয়েটার সাহস আছে বলতে হয়। আসলে এরা বুঝে গেছে কলরবের মতো একটা উন্মাদের সাথে ঘর করা মানে নিজের জীবনটাকে নরক বানানো। বুদ্ধিমতী মেয়ে তো, তাই সময় থাকতে কেটে পড়েছে। তবে তোর ওই গুণধর ভাইয়ের জন্য আমার মায়া হচ্ছে রে কুহু। বিয়ের জন্য ছেলেটা কতই না লাফাচ্ছিল। শেষমেশ কপালে ছাদনা তলা নয়, বরং চুনকালি জুটল। কুহু একটা দীর্ঘশ্বাস ফেলল, নিচু স্বরে বলল, হাসি তামাশা রাখ নিজানা, আমার পুরো কথাটা তো আগে শোন। আব্বু সাব জানিয়ে দিয়েছেন তালুকদার বাড়ির এই অপমান তিনি মেনে নেবেন না। বরযাত্রী এভাবে খালি হাতে ফিরে যাবে না। তিনি জেদ ধরেছেন আজকেই ভাইয়ার বিয়ে দেবেন এবং কার সাথে বিয়ে হবে সেটাও তিনি ঠিক করে ফেলেছেন। নিজানা এবার বেশ কৌতূহলী হয়ে উঠল। সে কিছুটা মজা পাওয়ার ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, এত তাড়াতাড়ি নতুন পাত্রীও খুঁজে পাওয়া গেল? তা কে সেই মহিষী অভাগী? কার কপালটা পড়তে চলেছে শুনি? বলেই সে শব্দ করে হাসতে লাগলো। নিজানা সেই হাসিতে কোনো সংকেত ছিল না যে তার সামনেই কি ভয়াবহ সত্য অপেক্ষা করছে। কুহুর আফসোস হলো ওর জন্য। হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বিরস মুখে বলল, তোর নিজানা। নিজানার ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে ঠিকমতো শুনতে পেরেছে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। বিড়বিড় করে শুধু একটা শব্দই মুখ দিয়ে বেরোলো তার, কি? মৌনিতা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কুহু বলল, হ্যাঁ আব্বু, তোর সাথে ভাইয়ার বিয়ে ঠিক করেছেন। ফুপিও মত দিয়েছে, তোকে ডাকছে, চল। মৌনিতা অবিশ্বাসের স্বরে বলল, হ্যাঁ। বিয়ের আসরের জমকালো আলোকসজ্জা কলরবের চোখে মুহূর্তেই যেন বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগলো। ইরার পালিয়ে যাওয়ার সংবাদটা যখন ওর কানে পৌঁছালো, কলরব যেন এক মুহূর্তেই জীবন্ত এক পাথরের মূর্তিতে পরিণত হলো। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এ তো কোনো নিছক পারিবারিক সম্বন্ধ ছিল না। তারা তো একে অপরকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকার শপথ নিয়ে এই ছাদনা তলায় বসার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কি সেই সব প্রতিশ্রুতি কেবলই বালির বাদ ছিল? চারিদিকের কোলাহল, আলোকসজ্জা সব কিছুই কলরবের কাছে ঝাপসা আর অর্থহীন বলে মনে হতে লাগলো। কাঁপা কাঁপা হাতে সে নিজের ফোনটা বের করলো। বারবার ইরার নাম্বারে ডায়াল করলো সে। রিং হলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। কয়েকবার বিফল চেষ্টার পর হুট করেই মোবাইল স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। প্রতিটি শব্দই যেন কলরবের হৃদয়পিণ্ডে হাতুড়ির ঘা মারল। সরি কলরব, আমি তোমাকে মন থেকে কখনোই ভালোবাসতে পারিনি। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। আম সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। কলরবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার। ঠিক সেই মুহূর্তেই আরশাদ তালুকদার কঠিন মুখে তার সামনে এসে দাঁড়ালেন। সাথে কাজী সাহেবও উপস্থিত। তিনি পাশে দাঁড়ানো দিব্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, দেখো দিব্যি, ও যখন বলছিল এই মেয়েটাকেই বিয়ে করতে চায়, আমি নিজের মতামতের তোয়াক্কা না করে ওর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলাম। অথচ নিজানা জন্মানোর পরই আমি শান্তাকে কথা দিয়েছিলাম যে ওকে আমি কলবের বউ করে ঘরে তুলব। নিজের সেই কথা ভেঙেও আমি ওর সুখের কথা ভেবেছি। আর এখন এই শত শত মানুষের সামনে আমাকে এই অপমানের বিষ পান করতে হচ্ছে। এর আগে নিজের খেয়াল খুশি মতো চলছে, কিন্তু
এখন আমার কথা ওকে শুনতে হবে। কলরবকে আজ নিজানাকেই বিয়ে করতে হবে, এটা আমার শেষ কথা। কাছেই দাঁড়িয়ে থাকা কাইফের মনে হলো পায়ের তলার মাটি বুঝি দুলে উঠেছে। এক তীব্র ভূমিকম্পে তার সাজানো পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চারিদিকে সব কিছু তার চোখে অন্ধকার হয়ে এলো। মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু স্তব্ধ হয়ে চেয়েই রইল। অথচ কলরবের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কেমন যেন নিস্তেজ, প্রাণহীন হয়ে পড়েছে। এক দৃষ্টিতেই মোবাইলের ওই মেসেজটার দিকেই তাকিয়ে আছে। দিব্য ধীর পায়ে কলরবের পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। কলরব যখন চোখ তুলে তাকালো, সেই দৃষ্টিতে কোনো তেজ ছিল না, ছিল কেবল শূন্যতা। দিব্য নিচু স্বরে বলল, আর কোনো ঝামেলা করিস না ভাই, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি। কলরবের মস্তিষ্ক তখন এক জনমানবহীন ধূসর মরুভূমি। ন্যায় অন্যায় কিংবা ভালো মন্দের হিতাহিত জ্ঞান তার ভেতর থেকে লোপ পেয়েছে। দিব্যের অনুরোধের বিপরীতে সে কোনো শব্দ খরচ করলো না, শুধু যান্ত্রিকভাবে একবার মাথা নাড়ল। দিব্য লক্ষ্য করলো কলরবকে একদমই স্বাভাবিক দেখাচ্ছে না। তার দু চোখ রক্তবর্ণ ধারণ করেছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কায়েফ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কলরব সম্মতি দিয়েছে। এই চরম সত্যটা হজম করতে গিয়ে তার মুষ্টিবদ্ধ হাত জোড়া থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই, কোনো প্রতিবাদ জানানোর অধিকারও নেই। এই রূঢ় উপলব্ধি তার বুকের ভেতরটাকে নির্মমভাবে দুমড়ে মুচড়ে দিল। সে ভালো করেই জানে নিজানা মুখ ফুটে না বলবে না, হয়তো তার মতামত নেওয়ার প্রয়োজনটুকুও কেউ বোধ করবে না। ছোটবেলা থেকেই নিজানার ওপরে আন্তাসা বেগমের একচ্ছত্র নিয়ন্ত্রণ। আদরের আড়ালে শাসনের যে কঠিন দেয়াল দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে তা কায়েফের অজানা নয়। কায়েফের আজ বারবার মনে হতে লাগলো, অন্তত একবার যদি সে নিজানাকে বলতে পারত যে সে তাকে কতটা ভালোবাসে, তবে হয়তো আজ লড়ার মতো একটা ভিত্তিও থাকতো। কিন্তু এখন সবটাই হাতের নাগালের বাইরে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব কিছু ফিকে হয়ে গেছে। কায়েফ টলমলে পায়ে ভিড় ঠেলে সরে গেল। এই দৃশ্য চাক্ষুষ করার মতো কলিজা তার নেই। অতঃপর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব যখন কলরবকে কবুল বলতে বললেন, সে কোনো প্রতিবাদ ছাড়াই বাধ্য ছেলের মতো তা উচ্চারণ করল। পরক্ষণেই কাজী সাহেব অন্দরে নিজানার কাছে গেলেন। ইরার জন্য সাজানো সেই কক্ষে নিজানাকে বসানো হয়েছে। পরনের লেহেঙ্গাটা বদলানোর সুযোগও হয়নি, শুধু মাথায় একটা ভারী ওড়না টেনে দেওয়া হয়েছে ঘোমটার মতো। আন্তাসা পাথরের মতো মেয়ের পাশে বসে আছেন। নিজানা টলমলে চোখে বারবার মায়ের দিকে তাকালো। আন্তাসা মেয়ের সেই অব্যক্ত ভাষা বুঝেও নিষ্ঠুরভাবে উপেক্ষা করলেন। তিনি নিজেও নিরুপায়। খুব অল্প বয়সেই বাবাকে হারানোর পর এই দুই ভাই তাকে আগলে রেখেছে, বাবার মমতা দিয়ে বড় করেছে। আজ সেই ভাই যখন নিজের সম্মানের দায়ে হাত জোর করে তার মেয়েকে চাইছেন, তখন না বলার ক্ষমতা তার ছিল না। নিজানাকে তিনি সব বুঝিয়েছেন, নিজানা বুঝেছেও। তবুও তার কিশোরী মনে মায়ের প্রতি এক পাহাড় সম অভিমান জমা হলো। কাজী সাহেব যখন বিয়ের কালাম পড়ছিলেন, নিজানার কাছে সবকিছু এক দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। সত্যি কি তার বিয়ে হয়ে যাচ্ছে? অথচ এতগুলো বছরে বিয়ের চিন্তা একবারও তার মনে আসেনি, কিংবা আসতে দেওয়া হয়নি। কড়া শাসনের শৃঙ্খলে তার বন্ধুদের সাথে মেলামেশার পরিধিও ছিল নির্দিষ্ট গণ্ডিতে। সে কখনো সেই গণ্ডি পেরোনোর সাহসই পায়নি। নিজের জীবনের সমীকরণ মেলাতে গিয়ে সে আজ কেবল একরাশ তিক্ততা খুঁজে পেল। এই ঘোরের মধ্যেই কখন যে বিয়েটা সম্পন্ন হয়ে গেল তা সে টেরই পেল না। বিয়ের পর সেখানে কেউই মুহূর্তমূলক অপেক্ষা করল না। রওনা দিল তালুকদার বাড়ির উদ্দেশ্যে। সমস্ত ধকল আর পরিস্থিতির আকস্মিকতায় ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তালুকদার বাড়ির জমকালো অনুষ্ঠানের আমেজ, উৎসবের আমেজ যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। সারা বাড়িতেই এখন থমথমে নিস্তব্ধতা। আশা তালুকদারের ব্যক্তিত্ব আর কঠোর শাসনের সামনে কারোর সচরাচর টু শব্দ করার সাহস নেই। তাই পরিস্থিতির ক্ষুব্ধ হলেও বাড়ির সবাই হাসি মুখে তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু এই থমথমে শান্তিতে বিঘ্ন ঘটালো অনন্তের দেওয়া একটি সংবাদ। সে জানালো কলরব কারোর নিষেধ না মেনে বাইক নিয়ে হুট করে কোথাও বেরিয়ে গেছে।
ওরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি। ছেলের এমন অধ্যত্ত আরশাদ তালুকদারের কপালে রাগের শিরাগুলো জেগে উঠল। আন্তাসা কলরবের প্রেমের বিষয়টি জানতেন না। আরশাদ তালুকদার অত্যন্ত চতুরতার সাথেই এই তথ্যটি কেবল তার বোন নয় বরং পুরো আত্মীয় সমাজ থেকেই গোপন রেখেছেন। নিজের অভিজাত্য আর বংশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি সত্যটাকে ধামাচাপা দিয়ে মিথ্যের এক চাদর বিছিয়েছিলেন। সবাই জানতেন এটা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। অনন্ত ঘর থেকে বেরিয়ে যেতেই আরশাদ তালুকদার তার স্ত্রী অলেখার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। শোয়ার ঘরে এখন কেবল তারা দুইজন। গম্ভীর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, কোথায় তোমার গুণধর ছেলে? এমন একটা কাণ্ড ও কি করে ঘটাতে পারে? এখন আমন্ত্রিত অতিথিদের সামনে আমি কি জবাব দেব? মান্নাতকেই বা কি বলবো? বলো আমাকে, কোথায় গেছে ও? অলেখার ভেতরটা অপমানে আর রাগে টকবক করে ফুটছে, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসবশত তিনি নিজেকে সংযতই রাখলেন। নিচু অথচ দৃঢ় গলায় জবাব দিলেন, আমি কিভাবে জানবো ও কোথায় গেছে? আর বারবার আমার ছেলে বলে কি বোঝাতে চাইছো তুমি? কলরব কি তোমার কেউ নয়? আরশাদ তালুকদার বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন। ক্রোধে দাঁতে দাঁত পিষে বললেন, বাবা, কথা বলো না। আলেখা, এমন কোনো কাজ নেই যা তোমাকে না জানিয়ে করে। এই মুহূর্তে ওকে খুঁজে বের করো, নইলে এই বিশৃঙ্খলা আমি সহ্য করব না। অলেখা তীব্র কণ্ঠে বললেন, বিয়ের সময় তো আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলে না। আর ও তো তোমার সেই বাধ্য ছেলে যে নিজের ইচ্ছের বিসর্জন দিয়ে তোমার আজ্ঞা পালন করেছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছো কি করলে কি এটা? হ্যাঁ মানছি, মেয়েটা পালিয়েছে, কিন্তু তোমার কাছে ছেলের জীবনের চেয়ে অভিজাত্য আর লোক দেখানোর সম্মানটাই বড় হলো। এ বিয়ের শিকলে বেঁধে ছেলেটাকে তুমি ভেতর থেকে শেষ করে দিলে। একটি বারও ওর মানসিক অবস্থার কথা ভাবলে না। আরশাদ তালুকদার বিন্দুমাত্র দমলেন না, বরং তার কণ্ঠে ঝংকার দিয়ে উঠল দ্বিগুণ তেজ। কঠোর দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, সব দোষ তোমার ওই গুণধর ছেলের। ওর অপরিদমস্যী আচরণের কারণেই আজ পরিস্থিতি এই চরম অবনতি। তাছাড়া সেই মুহূর্তে বিয়েটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? হ্যাঁ, আমার কাছে আমার বংশমর্যাদা, অভিজাত্য আর সম্মান সবার ওপরে। তোমার ছেলে আজ অবধি এমন কোনো কাজ করেনি যাতে সেগুলো বজায় থাকে। অলেখার দু চোখে যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। তিনি পুনরায় বললেন, সব সময় আমার ছেলে করো, অথচ ছেলেদের জীবনের কোনো বড় সিদ্ধান্তে আমার মতামতের কি কোনো মূল্য আছে? দিব্যর বিয়েটাও তোমার বোনের প্ররোচনায় ঠিক করলে, তখন কি আমার কথা ভেবেছিলে? পরিবারের শান্তির খাতিরে আমি চুপ ছিলাম, কিন্তু তুমি তো অনুশোচনা করার বদলে একই ভুলের পুনরাবৃত্তি করলে। কেন নিজেরাই কেন? আর কেন মেয়ে কি ছিল না পৃথিবীতে? এটা কি তোমার বোনেরই কোনো কূটকৌশল? জাস্ট শাট আপ আলেখা। নিজানকে আমি নিজে পছন্দ করেছি। ও অনাথ সারে একমাত্র মেয়ে। সে যে আমার এক কথায় তার মেয়েকে তোমার এই উচ্ছৃঙ্খল ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, এটা তোমার ছেলের সাত কপালের ভাগ্য, বুঝছো? অলেখা ধীর স্থিরভাবে বললেন, অত শত যুক্তি আমি শুনতে চাই না। আমি শুধু জানি এই বিয়েতে আমার ছেলে সুখী নয়। অনেক সহ্য করেছি আমি, আর নয়। আমিও এই বিয়ে মানি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার ছেলেকে আমার চোখের সামনে চাই। যদি ওর গায়ে বিন্দু মাত্র আঘাতের চিহ্ন দেখি, তবে মনে রেখো এর পরিমাণ তোমার কল্পনার চেয়েও ভয়াবহ হবে। তোমার মানা না মানায় এখানে কিছু যায় আসে না। যা হওয়ার তা হয়ে গেছে। আর আমার ছেলে সুস্থ শরীরে ফিরলেও তার সাথে খুব একটা উদ্ভট হবে বলে আশা করব না। বরফ শীতল গলায় কথাগুলো ছুঁড়ে দিয়েই ঘটঘট করে ঘর থেকে বেরিয়ে গেলেন আরশাদ তালুকদার। অলেখা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাদময় তাচ্ছিল্যের হাসি। এই অবজ্ঞা তার কাছে নতুন নয়, তবে আজকের ঘটনাটা যেন কলিজার ভেতরে গিয়ে লেগেছে। স্মৃতিরা ভিড় করে এলো অলেখার মনে। তার বড় ভাইয়ের একমাত্র মেয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিধবা হলো। ভরা যৌবনে মেয়েটার মাথার উপর থেকে ছাদ সরে গেল। অলেখা চেয়েছিলেন মেয়েটাকে নিজের দিব্যের বউ করে ঘরে তুলতে। অন্তত নিজের আপনজন হিসেবেই মেয়েটা একটু আশ্রয়ের ঠিকানা পেত। কিন্তু আরশাদ তালুকদার সেই প্রস্তাব এক নিমেষেই নাকচ করে দিয়েছেন।
তার সাফ কথা ছিল তিনি ইতোমধ্যেই দীপের বিয়ের ফয়সালা করে ফেলেছেন। এত বড় অপমান সহ্য করেও অলেখা সেই দিন সবর করেছিলেন, পরিবারের শান্তির খাতিরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু যখন থেকে জানতে পেরেছেন যে এই সব কিছুর পিছনে আন্তাসা, তখন থেকেই তার বুকের ভেতরে এক চোরা অভিমান দানা বাঁধতে শুরু করেছিল। আর আজকের এই আকস্মিক ঘটনা সেই থেকে থেকে জ্বলতে থাকা আগুনকে এক তীব্র ক্ষোভে পরিণত করেছে। অস্থিরতায় পায়চারি করতে করতে আরশাদ তালুকদার অবশেষে একটি সাময়িক সমাধানের পথ খুঁজে বের করলেন। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে তিনি আন্তাসার সাথে নিজানাকে আপাতত তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। যুক্তি দিলেন, ভোর হলে নতুন করে বর গিয়ে কনেকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবে।